তো আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব। বিষয় হলো শ্রেণী। ক্লাস বা শ্রেণী। হ্যাঁ, আমাদের কাছে একটা উৎস আছে, শ্রেণী.pdf। ওইটার ভিত্তিতেই কথা বলবো। আচ্ছা। মানে আমরা বোঝার চেষ্টা করব এই শ্রেণী ব্যবস্থাটা ঠিক কি, বিশেষ করে আমাদের দেশে, মানে ভারতে এর চেহারাটা কেমন। হ্যাঁ, আর কেনই বা এই বিভাজন তৈরি হয় সমাজে, তার ফলাফলই বাকি। একদম। আর জাতিভেদ প্রথার সাথে এর পার্থক্যটা কোথায় সেটাও জানা দরকার। ঠিক। একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু শুরুতেই বলা যায়, শ্রেণী কিন্তু জাতিভেদের মতো না, মানে জন্মালেই হয়ে গেল তা নয়। হ্যাঁ, এটা অর্জন করা যায়, এটাই মূল কথা। চলুন তাহলে একটু বিস্তারিতভাবে দেখি বিষয়টা। আচ্ছা। প্রথমেই যদি বলি শ্রেণী আসলে কি, উৎস অনুযায়ী এটা হলো সমাজের একটা স্তর, তাই না? হ্যাঁ, একটা স্তর বিন্যাস, যেটা মূলত নির্ভর করে অর্থনৈতিক অবস্থার ওপর। মানে কার কত টাকা, সম্পদ, কে কি কাজ করে, কার কত পড়াশোনা, আর জীবনযাত্রার মান কেমন সেটাও। ঠিক। আর এটা তো অর্জিত, মানে এটা চেষ্টা করে পাওয়া যায়, জন্মসূত্রে নয়। একদম। আর সেই কারণেই ব্যবস্থাটাকে খোলা বা ওপেন বলা হয়। খোলা ব্যবস্থা মানে তত্ত্বগতভাবে সুযোগ থাকে এক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার, ধরুন যোগ্যতা বা পরিশ্রম দিয়ে, যেটাকে আমরা বলি সোশ্যাল মোবিলিটি বা সামাজিক গতিশীলতা। আচ্ছা, সাধারণত কটা স্তর দেখা যায়? সাধারণভাবে ৩টে প্রধান স্তর আমরা দেখি। একটা হলো উচ্চ শ্রেণী, মানে যারা ধনী, প্রভাবশালী। তারপর মধ্যশ্রেণী, পেশাজীবী, শিক্ষিত লোকজন। আর একদম নিচে নিম্ন শ্রেণী, কায়িক শ্রমিক বা দৈনিক মজুর যারা। বেশ, এবার যদি ভারতের দিকে তাকাই, এখানকার পরিস্থিতিটা কি একই রকম, নাকি জাতিভেদ প্রথার জন্য একটু আলাদা? এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, বিশ্বজুড়ে শ্রেণীর মূল ভিত্তি অর্থনীতি হলেও ভারতে জাতিভেদের যে লম্বা ইতিহাস, সেটা এর সাথে জড়িয়ে একটা অন্য মাত্রা দিয়েছে। কিভাবে? বৈশিষ্ট্যগুলো দেখলে বোঝা যাবে। প্রথমত, অর্থনৈতিক ভিত্তিটা এখানেও প্রধান, মানে আয়, সম্পদ, পেশা। ঠিক। দ্বিতীয়ত, ব্যবস্থাটা উন্মুক্ত তো বটেই, মানে শিক্ষা বা পরিশ্রম দিয়ে ওপরে ওঠার সুযোগ আছে। আমরা তো দেখি, হয়তো নিম্নবিত্ত পরিবার থেকেও কেউ ডাক্তার, ইঞ্জিনিয়র হচ্ছেন। হ্যাঁ, সেটা হয়। কিন্তু তৃতীয় আর খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জাতিভেদের সাথে এর সম্পর্কটা। ঐতিহাসিকভাবে দেখা গেছে, কিছু জাতি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে আর অন্যরা সুবিধা পেয়েছে। যদিও এখন আইনত এসব নেই। আইনত বৈষম্য নিষিদ্ধ ঠিকই, কিন্তু তার প্রভাবটা, সেই ঐতিহাসিক ছায়াটা এখনও শ্রেণী গঠনে দেখা যায়। আচ্ছা, এছাড়া আর কি বৈশিষ্ট্য আছে? এছাড়া জীবনযাত্রার মান তো আছেই, প্রত্যেক শ্রেণীর আলাদা। শিক্ষা, বিশেষ করে আধুনিক ভারতে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। ভালো শিক্ষা মানে ভালো চাকরি, ভালো আয়। আর রাজনৈতিক প্রভাব? সেটাও একটা ব্যাপার। উচ্চ শ্রেণীর প্রভাব প্রায়শই বেশি থাকে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। বুঝলাম। আচ্ছা, এই যে সমাজে শ্রেণী তৈরি হচ্ছে, এর পেছনের কারণগুলো কি কি? উৎসে নিশ্চয়ই কিছু বলা আছে। হ্যাঁ, আছে। আমার একটা ডেটা খুব চোখে পড়ল, দেশের মোট সম্পদের প্রায় 40% নাকি একদম ওপরের 1% লোকের হাতে। এটা তো বিরাট বৈষম্য। একদম। এ চরম অর্থনৈতিক বৈষম্য তো একটা প্রধান কারণ। আর এছাড়াও ধরুন শ্রম বিভাজন, মানে বিভিন্ন কাজের জন্য দক্ষতা লাগে আলাদা, মাইনেও আলাদা হয়, সেটাও শ্রেণী তৈরি করে। ঠিক, সম্পদের মালিকানা কার হাতে, জমি, পুঁজি বা ব্যবসা আছে, সেটাও একটা বড় ফ্যাক্টর। শিক্ষা আর দক্ষতার পার্থক্য তো বলেনি। হ্যাঁ, আর উত্তরাধিকার সূত্রে পাওয়া সুবিধা, মানে ধনী পরিবারে জন্মালে যে বাড়তি সুযোগগুলো পাওয়া যায়, সেটাও এই কাঠামোটাকে টিকিয়ে রাখে। তাহলে এই শ্রেণী ব্যবস্থার প্রভাবটা ঠিক কতটা গভীরে? এটা কি শুধু টাকার অঙ্কেই সীমাবদ্ধ? না, একেবারেই না। এর প্রভাব কিন্তু অনেক দিকে, আর বেশিরভাগই চিন্তার। যেমন? সবচেয়ে স্পষ্ট হল সামাজিক অসমতা আর বঞ্চনা। যারা নিম্ন শ্রেণীতে আছেন, তাদের জন্য ভালো শিক্ষা, স্বাস্থ্য, থাকার জায়গা, এই মৌলিক চাহিদাগুলো পূরণ করাই কঠিন হয়ে যায়। জীবনযাত্রার মানের পার্থক্য তো আমরা দেখতেই পাই। হ্যাঁ, আর এই পার্থক্যটা বিশাল। উৎসে হয়তো স্বাস্থ্য বা গড় আয়ুর ক্ষেত্রেও শ্রেণীর ভিত্তিতে ফারাক থাকার কথা বলা আছে। শিক্ষার সুযোগে বৈষম্য তো ভবিষ্যৎকেই আরও কঠিন করে দেয়। এই বঞ্চনা থেকে কি অন্য সমস্যাও তৈরি হয়? হতে পারে। উৎসে হয়তো ইঙ্গিত আছে যে এই বৈষম্য আর হতাশা থেকে সামাজিক অস্থিরতা বা ধরুন অপরাধ প্রবণতাও বাড়তে পারে। তার মানে এটা শুধু ব্যক্তির জীবন নয়, পুরো সমাজকেই প্রভাবিত করছে। নিশ্চিতভাবে।
রাজনীতিক সিদ্ধান্তে ধনীদের প্রভাব বেশি থাকলে গণতন্ত্রের সমস্যা হয়, বিভিন্ন শ্রেণীর মধ্যে দূরত্ব বাড়ে, সামাজিক বাঁধনটা আলগা হয়। আর মানসিক চাপ? সেটাও একটা বড় বিষয়। অর্থনৈতিক অনিশ্চয়তা বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষের উপর বিরাট মানসিক চাপ তৈরি করে। এই আলোচনার মধ্যে জাতিভেদ আর শ্রেণীর পার্থক্যটা আরেকবার স্পষ্ট করলে ভালো হয়, কারণ দুটো খুব গুলিয়ে যায়। হ্যাঁ, সেটা দরকার। মূল পার্থক্যটা হলো ভিত্তি, আর এটা পরিবর্তন করা যায় কিনা তার উপর। জাতি তো জন্মসূত্রে পাওয়া, তাই না? একদম। জাতি হলো জন্মসূত্রে পাওয়া। এটা একটা বদ্ধ বা ক্লোজড ব্যবস্থা ছিল ঐতিহাসিকভাবে, যা মূলত ঐতিহ্য আর ধর্মীয় ধারণার উপর ভিত্তি করে তৈরি, যেখানে এক স্তর থেকে অন্য স্তরে যাওয়া প্রায় অসম্ভব ছিল। আর শ্রেণী? শ্রেণীটা হলো মূলত অর্থনৈতিক অর্জন, পেশা, শিক্ষার উপর নির্ভরশীল। এটা একটা খোলা বা ওপেন ব্যবস্থা, যেখানে তত্ত্বগতভাবে ওঠানামা সম্ভব। জাতিভেদে তো মেলামেশা, বিয়ে এসবেও বিধিনিষেধ ছিল। হ্যাঁ, খুব কঠোর বিধিনিষেধ ছিল, যেমন অস্পৃশ্যতা। শ্রেণী ব্যবস্থায় অতটা কঠোর না হলেও, মানে আইনি বা ধর্মীয় বাধা না থাকলেও, একটা অদৃশ্য দেওয়াল কিন্তু অনেক সময়ই থেকে যায়। তাহলে সব মিলিয়ে এই আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, শ্রেণী একটা অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে তৈরি হওয়া সামাজিক স্তর, যেখানে ব্যক্তিগত অর্জন বা পরিবর্তনের সুযোগ থাকে। কিন্তু ভারতের ক্ষেত্রে? ভারতের ক্ষেত্রে এর সাথে জাতিভেদ প্রথার যে ঐতিহাসিক আর চলমান যোগসূত্র, সেটা বিষয়টাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে আর সমাজে গভীর বৈষম্য তৈরি করেছে। তার মানে আইন হয়তো বদলেছে, কিন্তু ইতিহাসের প্রভাবটা রয়ে গেছে। ঠিক তাই। আইনগত সুরক্ষা থাকা সত্ত্বেও সেই দীর্ঘ ছায়াটা আজও শ্রেণী কাঠামোকে প্রভাবিত করছে। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন হয়তো ভাবার জন্য রেখে যাওয়া যায়। বলুন। যদি শ্রেণী ব্যবস্থাটা তত্ত্বগতভাবে খোলা হয় আর অর্জনভিত্তিক হয়, তাহলে কোন কাঠামোগত কারণ বা অদৃশ্য বাধাগুলো আজও সমাজের কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ওপরে ওঠাকে এতটা কঠিন করে রেখেছে? এটা সত্যি ভাবার মতো প্রশ্ন। হ্যাঁ, এটা নিয়ে আরও গভীরে ভাবা দরকার।